যাবো নিচে, উঠে দেখি জল নেই কলে। পাম্পটা ছেড়ে দিয়ে আসি। ছেড়ে দিয়ে আসলাম পাম্পটা। সকালবেলা উঠে এই অবস্থায় জন্য নিচে যেতে হয়, আর এমনিও সকাল সকাল পাম্পটা ছেড়ে নেওয়াই ভালো। গরমকাল কখন কারেন্ট যাবে। দেখো বাইরে ভালোই রোদ, আজকে শনিবার। ও কয়েকটা যে এই গাছে পাতা ছিঁড়ব, অনেক দিন ধরে আমাদের ওকে তিতা পাতা খাওয়ানো হয় না। আর এই সাদা নয়নতারা ফুলের পাতা, গাছটা না একটু ছেটে দিলে ভালো হতো। গাছটা অনেকটা উঁচু, দেখো সাদা নয়নতারা গাছের পাতা কিন্তু খুব উপকার। এই যে এই ডালগুলো কেটে দিলে কাজে দিত। যে পাতাগুলো একটু ইসে হয়েছে সেগুলোই নিই। ঢাক ধরে লম্বা হয়ে যাচ্ছে, এবার ধুলো পাতার মধ্যে। বাবা আমার সকালবেলা কতগুলো ভুল। পাতাগুলো খুব তিতো, নিম পাতার মতো তিতো। দেখুন জল নিয়ে বসেছি, আমাদের ওকেও দিলাম। ও বিছানায় শোয়া, আমলাম হা করো মুখে দিই। বলে সকাল সকালে তিতো। আমলাম হ্যাঁ তিতো দিয়ে আজকে দিনটা শুরু করো। গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমাদের তো বললাম সকালবেলায় আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8:30। এখন এই যে উঠে কিছু কাজ করিনি, সবে এই যে নিচে গেলাম, পাম্প ছাড়লাম। পাম্প এখনও চলছে। আর পাতা ছিঁড়ে তিতো পাতা খেয়ে দিনটা শুরু করলাম। সাথে জল নিয়ে নিয়েছি, গলা পর্যন্ত তিতো হয়ে যায়। মাঝে মধ্যে তো তিতো খাওয়া ভালো, তাই না? ওইটা ছেলে বিয়ে বাড়ি গেছিলো গতকাল, এই যে শার্ট প্যান্ট ওখানে, এই পাঞ্জাবিটাও পরে এর আগের দিন গেছিলো, ধোয়া হয়ে আজকে কেচে দেবো। বন্ধুরা তোমরা সারাটা দিন সাথে থাকো, আর এই নতুন ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সকালবেলা চেয়ার নিয়ে গল্প করলে হবে? কাজ তো করতে হবে, তাই ঝটপট একটু কথা বলে কাজ শুরু করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি যে পাতাটা ছিঁড়লাম সেটা কিন্তু সাদা নয়নতারা ফুলের পাতা। এবার দেখো, একই কথা হয়তো আমি আমার ডেলি ব্লগ তো কয়েকবার রিপিট করতে পারি, হয়তো এর আগেও তোমাদের বলেছি, কিন্তু আজকে আবারও রিপিট করছি। ওই পাতাটা না, যাদের একটু ডায়াবেটিস আছে, সেই সাদা নয়নতারা ফুলের পাতা 3-4 দিন বাদে বাদে 3টে করে খেলে কিন্তু খুব উপকার হয়। দেখো এখন অনেকেই না পাতা, তারপরে টুকটাক অনেক কিছুতে বিশ্বাস করে না, কিন্তু কিছু করারও নেই, বুঝেছো তো? পরিস্থিতি এমন। এখন এই যে পাতা টাতা খেতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। যেমন এই যে বাচ্চা কাচ্চাদের দেখবে এখন সর্ষের তেল মাখা বারণ করে দেয়, কাজল পরাতে বারণ করে দেয়, অনেক কিছু হচ্ছে তো। তাই কাউকে বলতে না ভয় লাগে যে এটা করো ওটা করো, কিন্তু না, এটাতে আমাদের আমি উপকার পেয়েছি বলে তোমাদের শেয়ার করলাম। এবার যার যেটা ইচ্ছে, বুঝেছো? কেউ ইচ্ছে করে খেতেও পারো, আবার নাও খেতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওই দিকটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি এই দিকে, দক্ষিণ পাড়ের দিকে। মিঠু মিঠু মিঠু, এটা এই যে গলাটা বের করে করে এরকম করে। এখন না, আমি একটু কাজ সেরে নিই, তারপরে। বাহ কি সুন্দর হাওয়া দিয়েছে, দক্ষিণের হাওয়া। দেখো দেখে তো বুঝতে পারছো কি সুন্দর হাওয়া। আর ওই দেখো এই কাঁঠাল গাছে কাঁঠাল লেগেছে, সব দিকে কাঁঠাল। দক্ষিণের হাওয়া খেলে পেট ভরবে না। এই দেখে দাঁড়িয়েছে ও আমার নাইটিটাকে তোমাদের সঙ্গে আবার একটু কথা বলে চলে আসলাম কিচেন। বললামই তো সকালবেলা শনিবার, তাহলে একটু তো ক্লিন করতেই হবে। তবে না, বাসন ধোয়ার ঝামেলা নেই, গতকাল আমি বাসন টাসন ধুয়ে রেখেছি। তা কিচেনের স্ল্যাব ট্ল্যাবগুলো একটু মুছে নিচ্ছি। স্ল্যাবের ওপর যেই বাসনগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ধোয়া এলোমেলো হয়ে রয়েছে, আরও বাসন ওই দিকে ঝুড়িতে রয়েছে। এখন না এই সিঙ্কে বাসন মাজা ভুলেই গেছি। আসলে কি,
আমার দক্ষিণ দিকে যে সিঙ্কটা আছে কিচেনের, সেইখানে না মানে সোজাসুজি দাঁড়িয়ে বাসন মাজতে বেশ সুবিধা। এবার কর্তামশাই এসে বলছে কি, তুমি তো কখনো উঠেছো, এখনও চা বসাওনি? আমি বলছি না গো, আমি হাওয়া খাচ্ছিলাম। কি বলবো। তারপরে চাটা বসিয়ে দিলাম। আমাকে তাড়া দিল চা বসাও। যেই আমি চা বসিয়েছি, মায়ের চাটা করেছি রেখেছি, যে এবার আমাদের চাটা বসাবো, অমনি একজন এসে ওকে নিচে ডাকছে। তো ও যখন নিচে যাচ্ছে, ওর কাছে মায়ের চাটা আবার দিয়ে দিলাম। আর টোস্ট বিস্কুট ওপর থেকে নামাতে গেছি, তখন পড়ে গেল, কয়েকটা ভেঙে গেল। তাহলে মায়ের চাটা দিয়ে দাও। আসো, চা ফুটে গেছে দেখো। ওর কাছে মায়ের চাটা পাঠিয়ে দিলাম, মিঠুকে বিস্কুটটা দিয়ে আমাদের চা আবার পরে খাবো। ও গেল এখন আবার একটু দোকানটা খুলবে। তখন আমি ঘরের বিছানাটা তুলে আসি, চাটা হতে থাক। দেখলাম ও চলে এসেছে, আর বিছানাটা এখন আর গুছাতে গেলাম না, চাটাই ছেঁকে নিলাম। আবার জানলাগুলো খুললে কেন? জানলা খুললেই পর্দাগুলো নোংরা হয়ে যায়। এই রাস্তা দিয়ে ধুলা যায় না প্রচুর। ড্রেসিং টেবিলের আয়নাটা দেখলাম যে মানে জলের ছোট্ট ছোট বিন্দু বিন্দু জমে কেমনটা দাগ হয়ে গেছে। আসলে কি, ওর চুলটা তো ছোট, ও যখন স্নান করে চুল আসায় একটু মানে সেই ছিটাটা যায়, আর মোছা হয় না, তাই একটু কলিনটা দিয়ে মুছে দিলাম। আর আমার এই ড্রেসিং টেবিলের ভেতরে জানো তো কি লাইটের একটা মানে পয়েন্ট আছে, কিন্তু এটাতে এখনও পর্যন্ত লাইট আর লাগাইনি। সেদিন যখন মামুনিদের ঘরেরটা লাগাচ্ছিল, আমাদেরও বলেছিল যে তোমার ড্রেসিং টেবিলটার মধ্যে কি করবে? আমি বলছি না না, দরকার নেই। ওটা না মানে এটা বাইরের দিকে নেই লাইটটা, সেই লাইটটা আছে পাল্লাটার ভেতরটা তো বক্সের মতো। আর আমার এর আগে আরেকটা ড্রেসিং টেবিল আমাদেরও বানিয়ে দিয়েছিল। তারপর যখন নিচ থেকে ওপরে উঠে আসলাম, একদম ঘরের কি অবস্থা হয়ে মানে ড্রেসিং টেবিলটা একদম নষ্ট হয়ে গেছিলো। তখন তাও কিন্তু ওটাকে আমি মানে কিছু করিনি জানো। ওটা আবার আমার এক ননদ আছে, মাসি শাশুড়ির মেয়ে, ওকে দিয়ে দিয়েছিলাম সেই ড্রেসিং টেবিলটা। তারপর ও আবার ঘরে কাজ করছি, আর ওপরে সিঁড়িঘরের খুব জোরে জোরে মানে হাওয়াতে বাড়ি খাচ্ছে। সিঁড়িঘরের দরজাটা কে খোলা রেখেছে কে জানে। এখন যাব ছাদে, আবার আমি একবারে কেচে তারপরে নিয়ে যাব। আমি সিঁড়িঘরের দরজাটার এখানে ব্যাটারির বাক্স দিয়ে রাখি, মানে যাতে ভারী থাকলে দরজাটা বাড়ি খাবে না। এই অবস্থাই হয়। এই ঝড় বৃষ্টির দিন আসছে, এখন আমাকে বারবার করে উপরে গিয়ে দেখতে হবে যে একটু নিচে কাজ আছে, আবার এটা সেরে আসি, তারপরে একবারে কেচে ছাদে যাব। আমরা তো আর পার্সোনাল মানে নিজেরা একা ব্যবহার করি না, যে ছাদে তালা দিয়ে রাখবো, ছাদের ঘরের দরজা, তারপরে সিঁড়িগুলো একদম পরিপাটি টিপটপ রাখবো, হয়ে ওঠে না। কেন বলো তো? ভাড়াটে রয়েছে না, সবাই জুতো পরে ওপরে যাচ্ছে, তারপরে কখন কার ছাদে প্রয়োজন হয়। মাঝে একবার ভেবেছিলাম যে তালা সিস্টেম করব, কিন্তু না, সেটা আর হয়ে ওঠে না। এখনও সিঁড়িঘরের দরজাটা বাড়ি খাচ্ছে, মেলে দিয়ে দেখে আসি কী পরিস্থিতি। ব্যাটারি বাক্স দিয়ে যাই দরজার এখানে। বাবা কি হাওয়া! বলছি দরজাটার সামনে একটা কিছু দিয়ে দাও না। বলছি এই দরজাটার সামনে কিছু দিয়ে দাও না, এমন জোরে বাড়ি খাচ্ছে নিচে। আর এটা যখনই বাড়ি খায় পুরো নিচটা ভাইব্রেশনের মতো একদম আওয়াজ হয়। ক্লিপ আমি এই যে 3টা নিয়ে আইলাম জানো, ওপরে ক্লিপই থাকে না। ক্লিপের ব্যাগ নিয়ে আইছি, দেখো উড়ে কোথায় গেল, ওই দিকে রেখেছো নাকি দেখো। ওপরে গিয়ে দেখলাম সিঁড়িঘরের দরজাটা আমার বাড়ি খাচ্ছিল না।
পাশে যে বড় একটা টিনের ঘর করা, সেই ঘরে একটা লোহার পাল্লা আছে। সেই রুমটার মধ্যে বেশিরভাগই আমি তোমাদের যখন ছাদে নিয়ে যাই রুমটা তালা দেওয়া থাকে। ওই ভাইগুলো মানে 1 মাস 1.5 মাস বাদে বাদে আসে, আবার চলে যায়। তা পরশু দিন এসছে, আজকে বেলাতেই বেরিয়ে গেছে। কিন্তু আজকে কি করেছে, জানলা দরজা সব খুলে দিয়েছিল। আর ওটা লোহার পাল্লা তো, কি জোরে জোরে বাড়ি খাচ্ছিল, কোনোভাবে দরজাটাকে আটকে রাখতে পারছিল না। আর আমি তো ভেবেছিলাম বুঝি সিঁড়িঘরের দরজা। তারপরে আমি গিয়ে কি করেছি জানো, 1 বালতি জল ভরেছি, ভরে দরজাটার সামনে দিয়েছি। দরজাটা এসে ওই বালতিটা মানে গায়ে লাগছে, আর বালতি মানে দরজাটা বাড়ি খাচ্ছে না। আর ওই ভাইগুলো বলে, দিদি তোমার বুদ্ধি অনেক তো। পুজো তো হলো, এবার রান্নার চিন্তা। দেখো কানটা একটু চুলকিয়েছে, দেখো কান। হাতে হচ্ছে যে প্রসাদ, আমাদের ওকে কী টিফিন দেবো সেটাই ভাবছি। কি গো, টিফিন দেবো? মুড়ি পায়েস না দিই? বেরিয়েছিল তা সেদিন পুজোর দিন একটা বাটিতে একটু পায়েস রেখে দিয়েছিলাম, তা বললাম মুড়ি পায়েস দেবো। বললো দাও, তোকে একটু মুড়ি পায়েস দিয়ে আসি। ছেলে উঠুক, ছেলে কী খাবে? ছেলে এখনও ওঠেনি। বললাম না গতকাল রাতে অনেক রাতে এসেছে, আর আজকে মার্কেটও বন্ধ আছে, শনিবার। মুড়ি দিয়ে পায়েস কারা কারা পছন্দ করো? কাঁঠাল দিয়ে মুড়িও ভালো লাগে, কাঁঠাল তো কর্তামশাই খায় না। না বলছি কাঁঠাল নেই এখন, কাঁঠালের সিজন তো আসছে। টিফিনটা দিয়ে আসি। এই যে গাট্টি বোচকা নিয়ে এই ফ্ল্যাটে ভাড়া আসছে, আবার কীরকম ভাড়া দেয় কে জানে। এর আগে যতগুলো দিয়েছে ততগুলো তো একদম মানে কি বলবো, এখানে সবাই পরিবার নিয়ে থাকে, এমন ভাড়া দিয়েছে যে সবাই অবজেকশন করেছে, উঠিয়েছে। এবার জানি না আবার কী রকম ভাড়া নিয়ে আসলো। ওনার বাড়ি, উনি যেরকম খুশি ভাড়া দিক, তাই না? কিন্তু তবুও একটু ভালো তো দিতে হয়। গতকাল ছেলে বৌমাকে নিয়ে বন্ধুর রিসেপশনে গেছিলো। তা কী বলো তো, ওখানে না ছেলে ওরা তো তাড়াতাড়ি আগে খেতে বসতে পারে, মানে বৌমাকে খাইয়ে, ওর বাপের বাড়ির কাছেই তো অনুষ্ঠানটা হচ্ছিলো, বৌমাকে বাপের বাড়ি নামিয়ে দিয়েছে এই 10:30 11টার দিকে। আর ছেলে এসছে তখন 2:30 বাজে। আর সেখানে মানে বন্ধুর বিয়ের রিসেপশনে খুব সুন্দর আয়োজন করেছিল, বউও খুব সুন্দর হয়েছে, আরও বন্ধুরা তাদের বউরা এসেছিলো, খুব এনজয় করেছে। তা সেই গল্পই বাবু বলছে, বলে মা কালকে খাওয়া দাওয়া খুব ভালো করেছে। বেশ ভালো লাগে কোথাও অনুষ্ঠানে, দেখো খাওয়াটা বড় কথা না, তবুও সব কাজ যে সুষ্ঠুভাবে হয়ে যায় সেটাই হচ্ছে বড় কথা। আর আমাদের বাড়িতে একটা বোন আছে, ওর ভাইয়েরও এই মার্চে বিয়ে, আমাকেও হোয়াটসঅ্যাপে কার্ড পাঠিয়ে দিয়েছে, ত্রিপুরায় থাকে। তা বলছে দিদি যাবি? আমি বললাম না, এই মানে সামনে এত বড় একটা কাজ গেলে এখন তো আর সম্ভব না অত দূর খরচা করে যাওয়া, নাহলে আমরাও একটা নিমন্ত্রণ পেলাম কিন্তু যেতে পারছি না। আর ওরা না মানে আমাদের বাড়ি ভাড়া থাকে অনেক দিন ধরে, এক ঘরের মতো হয়ে গেছে। ওই যে বোনটা আমাকে বলেছি না, এর আগে আমাকে 3টে শাড়ি দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেই বোনটারই ভাইয়ের বিয়ে। কিন্তু কি বলো তো, পরের চাকরি করা যা হয়, সেই বোনটা মানে এখনও ছুটি পায়নি যে নিজের ভাইয়ের বিয়ে আনন্দ করে যে যাবে, এখনও ওর ছুটিটা হয়নি। মানে তুরন্ত মানে টিকিট কেটে তবেই ওদের যেতে হবে প্লেনে। তাই বলছিল, বলে দিদি ওখানে গিয়ে যে একটু আনন্দ করব তাও নেই, হয়তো ছুটি আগের দিন দেবে, তারপরে যাও, আবার কদিন থেকে চলে আসতে হবে। পরের কাজে এই হচ্ছে সমস্যা। নিজের কাজ হয় যে ঠিক আছে কটা দিন বন্ধ করে রাখি, কিন্তু পরের কাজ বুঝতেই তো পারছো। তা ওর সঙ্গেই ছাদে গিয়ে আজকে অনেকক্ষণ গল্প করছিলাম, যখন এই যে সকালে জামা কাপড় মেলতে গেলাম তখন। আর এই দিকে তো সকালবেলা তাড়াহুড়া করে স্নান করে তো আমি পুজো দিলাম, আর শাশুড়ি মা নিচে ইঁচড় এনেছে। তা বললো ইঁচড় আর মুগ ডাল করবো। তা মা যখন করবে, আমার এইদিকে হালকা পাতলা রান্না, মানে ইঁচড় আমার ছেলে খাবে না, তাই এখানে আবার অন্য কিছু করব। তার আগে ভাবলাম যে এই টাইলসগুলো অনেক দিন ধরে মোছা হচ্ছে না, টাইলসগুলো একটু মুছে দিই। আর টাইলসগুলো মুছলে দেখো কি সুন্দর গ্লেজ দেয়। টাইলস মুছতে মুছতে মাঝখানে গিয়ে আবার একবার ডাল ভিজিয়ে আসলাম, একটু ডালের বড়া করে তরকারি করব, তাহলে আমার বাবু ওই দিয়ে খেয়ে নেবে। মুগ ডাল করলে না
একটুখানি ভাত খায়, আর মাঝে না বেশ আলু ভাজা খেত, এখন একদমই আলু ভাজা খেতে চায় না, বলবে কি বেগুনি করো, আর বেগুনি করলেও একটুখানি খায়। পাঁপড় ভাজা যে ডালের সাথে খাবে সেটাও খাবে না। তাই একটু ভাবলাম যে বড়ার তরকারি করে দেবো, তাহলে আর ওর সমস্যা হবে না। আর বড়ার তরকারি করলে ওর মধ্যে আবার একটু আলু দিতে হবে, আলু দিলে ও খেয়ে নেবে। টাইলসগুলো সামান্য একটু জল দিয়ে মুছে দিই, দেখো কি সুন্দর একদম গ্লেজ দেয়, কিন্তু চকচক করছে। টাইলস বসিয়ে দিলে একদিকে কী বলো তো, মানে নিশ্চিন্ত যে রং করার কোনো ঝামেলা থাকে না। আর রং তো কিছুদিন বাদে বাদেই কালার কেমন হয়ে যায়, দাগ হয়ে যায়। আমাদের 3 তলার ওইদিকে একটা ঝুল বারান্দা আছে, ভাবছি ওই ঝুল বারান্দাটা আবার একটু পয়সা টয়সা গুছিয়ে নিই। ঝুল বারান্দাটা 3 তলার ওইদিকে দক্ষিণ দিকে, ওটা তো না রঙগুলো কেমন হয়ে যাচ্ছে। পাও আবার ছেড়েছি ওপর, তা ওইখানে পট্টি করা, তা ওখানেই ভাবছি একটু টাইলস বসিয়ে নেব। কোথায় যাচ্ছ? ও বাবু ওই দিকে মুছতে যাবো বলে আমি ইন্ডাকশানের থেকে ভাতটা গ্যাসের মধ্যে দিয়ে আঁচ কমিয়ে গেছি, তাও দেখেছো কাজ কিভাবে বেড়েছে। দেখো দেখো কি অবস্থা, ফ্যান ট্যান পরে কাজ বেড়ে একাকার হয়েছে। দেখি ঢাকনা পরে যত ফ্যান ছিল একেবারে তাড়াতাড়ি করে ভাতটাকে উপর করি, নাহলে কিন্তু ওই উপর মানে কি ঝুড়িতে ঢেলে দেবো, আবার ওভেনটা মুছতে হবে। ফ্যান করে তোমাদের তো বললাম শাশুড়ি মা ইঁচড়ের তরকারি করছে, তাও আমি না প্লাস্টিকগুলো বের করলাম, ওর মধ্যে কি কি আছে একটু দেখি ফ্রিজের মধ্যে। তারপর দেখলাম কটা ভেন্ডি আছে, আর ভেন্ডি ভাজা গোটা গোটা, মানে ভেন্ডি ভাজা আমাদেরও খুব ভালো খায়, এই ভাজা হলে ও সুন্দর খেয়ে নেবে। অনেকে ভেন্ডি চচ্চড়িও খায়, কিন্তু এই যে ভেন্ডি চচ্চড়ি থেকে এরকম ভাজাটা খুব ভালো খায়। পেছনের দিকটা সামনের দিকটা একটু কেটে ফেলে দিয়ে ভেন্ডিগুলো, তারপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলে কিন্তু এরকম ভেন্ডি ভাজা খেতে টেস্ট হয়। কিন্তু আমি তোমাদের এত বলছি, আমি নিজেই খাই না, ওই কর্তামশাইয়ের জন্যই করছি। এটা গোটা রয়েছে ভেন্ডিগুলো, এবার আস্তে আস্তে ভাজা হয়ে যায়। ডালটা তো পেস্ট করলাম, আর একটু ঘন হলে না ভালো হতো, পাতলা হয়ে গেছে। আর এদিকে সমস্ত মানে যা যা রান্না করব কেটে নিয়েছি, তার সঙ্গে লেবুটাও কেটে নিলাম, গন্ধ লেবু কাটার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ওইদিকে ভেন্ডি ভাজা এখনও আমার হয়ে যাচ্ছে, আঁচ কমিয়ে আস্তে আস্তে করে ভাজছি তো। আমাদের ও ইঁচড় অতটা পছন্দ করে না, ওই জন্য এই কটা পটল কেটে নিলাম। ছেলে আবার পটল খায় না, ছেলের জন্য আলু। কি হয়েছে, গেছিলি? হ্যাঁ, শনিবার হলেই তো ছেলে মন্দিরে যায়, তাই জিজ্ঞাসা করলাম বাবু মন্দিরে গিয়েছিলি? অনেকটা ডাল বাটা, মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। এই যে আলু পাতার এই কচি কচি পাতাগুলো তুলবো আর ডাল বাটা দিয়ে বড়া করবো। আমরা বাঙাল, পাতা বলো খোসা বলো কোনো কিছু ফেলি না, আমরা কিন্তু সব কিছু খাওয়ার কায়দা জানি। তাই তো দেখো না, আলু পাতা পর্যন্ত ছাড়লাম না, সেটা দিয়েও বড়া তৈরি শুরু করে দিলাম।
পাতাগুলো ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখলাম। আর এখন এই যে এই ডালের বড়াটা করব। আমি রান্নাঘর থেকে বাচ্চার আওয়াজ পাচ্ছি, তা বললাম বাচ্চা এদিকে তো আশেপাশে নেই না, ওই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি এইটুকু একটা ছোট্ট বাচ্চা, তাহলে মনে এইবার ফ্যামিলি ভাড়া দিয়েছে, ছোট একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে দেখা যাচ্ছে একটা ভদ্রমহিলা আর বাচ্চাটা। দেখো এই ডাল পেস্ট দিয়ে এই যে আলু পাতাটা মুড়িয়ে এই যে ভেজে নিচ্ছি। কেউ চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়োও দিতে পারো, তাহলে মচমচে হবে, কিন্তু আমি মুসুরি ডালের পেস্ট দিয়েই করলাম। আর এই দেখো বড়া হয়ে গেছে, 4টে বড়া হয়েছে। দেখো বড়া ভাজলে আমি লোভ সামলাতে পারি না, আর আমি যখন বড়াটা এরকম ভাঙছি তখন আমাদের ও ঘরে এসে স্নান করবে বলে কী গো চুপি চুপি কী খাচ্ছ রান্নাঘরে, নিশ্চয়ই বড়া। ও আন্তাজেই বলেছে, জানে তোরা আমি বড়া ভাজলে আমি খাই। আমি বললাম হ্যাঁ গো, কিন্তু বেশি খেতে পারবো না, কারণ হয়েছে 4টে বড়া, তার মধ্যে এখন একটা খেয়ে নিচ্ছি, আর দুটো দেখো বাবা মাকে দুটো দেবো আর একটা থাকবে। ও বলে কি ঠিক আছে আমাকে দিতে হবে না, তুমিই খেও। তা আমি বললাম কি যে কেন, তুমি খাবে একটা, তোমারটা রেখে দিয়েছি। বলে না না আমি আলু পাতার বড়া খাবো না, কিন্তু পরে কিন্তু ঠিক খেয়েছিল। বড়া বাটা আমি যে কোনো জিনিস দিয়ে খেতে পারি, কিন্তু মাছ আমি সব খেতে পারি না, সব মাছ খেতে পারি না। মা বাবাকে দিয়ে আসি। 4টে ভেজেছিলাম, একটা আমার খাওয়া হয়ে গেছে, আর একটা রয়েছে, কারণ আমাদের ও তো খাবে না, বাবা মাকে দিয়ে আসি আলু পাতার বড়া। শাশুড়ি মা ঘন করে মুগ ডাল করেছে, আর এখানে আছে হচ্ছে ইঁচড়ের তরকারি। বড়া দুটো দিয়ে আসলাম, বাবা আলু পুড়ে না যায়, যে ছেলের ঝোলের জন্য আলুটা ভেজে নিচ্ছে। এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে, এখান থেকে আলু তুলে দিয়ে দেবো আমার ছেলেকে, পটল তুলে দিয়ে দেবো ছেলের বাবাকে, ব্যাস বড়াগুলো করে দেবো। শাশুড়ি মা 1 বাটি দিয়েছে, এত ইঁচড়, এবার 1 বাটি ইঁচড় দিয়েছে। নিরামিষ দিনে বড়ার ঝোল করে তার মধ্যে একটু লাস্টে ঘি দিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর পটলগুলো দেখলে তো আলাদা ভেজে নিয়েছি, আলুগুলো আলাদা ভেজে নিয়েছি, এই নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। রান্না হলো। বড়ার একটু ঝোল রেখেছি, পরে টেনে যাবে ঝোলটা। রান্না তো হলো, এবার একটু চালাকি করতে হবে না, ছেলে বাবা দুজনের সঙ্গে তো চালাকি করছি। একে দেবো শুধু আলু আর বড়া দিয়ে, আর ছেলের বাবাকে দেবো পটল আর বড়া। সংসারের সবার পছন্দের খেয়াল রাখতে গেলে মাঝে মধ্যে এরকম একটু চালাকি করতে হয়, বুঝেছো তো। একজন আলু একজন পটল এই দিয়ে খাবে, তাই দুদিকে দুজনেরটা ভাগ করে রাখলাম। বাবা 5টা বাজতে যায়, এখনও কি রোদ, আর শীতকালে 5টা বাজতে বাজতে সন্ধ্যা, কি রোদ এখনো। সকালে বললাম না ওই যে বোনটা অনেক জামা কাপড় কেচেছে, ও এখনও জামা কাপড় তোলেনি, ও চলে গেছে আফটার ডিউটিতে। আর ওই ছাদের ঘরটায় ভাইগুলোও ছিল সকালে, তারপর চলে গেছে। আর আমি এই যে জামা কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে দেখো না ওই দিক দিয়ে তাকিয়ে ব্রিজটা দেখলাম। ওই যে ব্রিজটার কাজ হচ্ছিল না কদিন বেশ হলো, এখন কাজ একদম ওই রকমই একটুখানি করে ফেলে রেখে দিয়েছে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই রাস্তাটা জ্যাম হয় প্রত্যেক দিন। আর ওইদিকে ছাদের থেকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে রেখে দিলাম। আর যা যা তরকারি ছিল, এখন তো এই গরমকালে আরেকটা ডিউটি, সমস্ত কিছু ফ্রিজের মধ্যে ঠিকঠাক করে রাখতে হয়, সেগুলো রেখে আমি গা হাত পা ধুয়ে নিলাম। কেননা ঘরে সন্ধ্যা পুজো দিয়ে আজকে যেহেতু শনিবার, আমি যাব মন্দিরে।
তা দেখলাম যে ঘরে কি ফল আছে, দেখলাম শশা আর মোসাম্বির ছিল। তা শশা আর মোসাম্বির, আর আমি যাওয়ার সময় একটু বাতাসা কিনে নিয়ে গেছি। পুজোর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন এই যে বালতি রেডি করেছি, আমি মুছবো মন্দিরটা। কি সকালবেলা মুছছে ভালো করে আন্টি, এই যে এখানে রাখি, আর তুমি পরে লিখে রেখো নাম। হ্যাঁ হ্যাঁ, ওই ওর নামও তো লিখতে হবে। হ্যাঁ, আমারটা তো জানোই কি লিখ। হ্যাঁ, আবার এ মাসেও তাই, আজকে 1 তারিখ। না দিলে না মনেও থাকবে না, ওই জন্য আগে দিয়ে আসার সময় আমি নিয়ে এসেছি। মন্দির থেকে বেশ অনেকক্ষণ আগেই এসেছি, এসে আবার গা হাত পা ধুয়ে নিলাম। কেন বলো তো, বড় ঠাকুরের পুজো প্রসাদ টসাদ মাখা হয়েছে, তারপরে ওই সবাইকে দেওয়া হয়। আর আজকে না মন্দিরে অনেক প্রসাদ হয়েছিল, অনেকেই পুজো দিয়েছিল মন্দিরে। আজকে রাতে এই যে রুটি করে নিচ্ছি, আর ব্লগটা শেষ করছি বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।